আপনারা হিটলারের কাহিনী তো কম বেশি সবাই জানেন, কিন্তু তার নির্মমতার কথা কতটুকুই বা জানেন? জার্মানির সোভাইবর নামক একটি জায়গায় কয়েক লক্ষ ইহুদিকে আটকে রেখে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। মহিলাদেরকে বিবস্ত্র করে গ্যাস চেম্বারের মধ্যে রেখে তার ভেতরে গ্যাস ছেড়ে দেওয়া হয়, আর পুরুষদেরকে দিয়ে যারা কাজ জানতো তাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করানো হতো, আর যারা কাজ জানতো না তাদেরকে নির্মমভাবে হত্যা করত নাৎসি বাহিনী। কিন্তু এই নির্মমতা থেকে বাঁচার জন্য যারা পালানোর চেষ্টা করত তাদেরকেও হত্যা করা হতো। তবুও কিছু লোক সাহসের সঙ্গে পালানোর এক দুঃসাহসিক অভিযান শুরু করে, আর এখান থেকে 400 জন লোক পালিয়ে যেতে সক্ষম হয়। আজকের মুভিটা সম্পূর্ণ সত্য ঘটনার উপর তৈরি করা হয়েছে, তাই অনুরোধ করব শেষ পর্যন্ত দেখার জন্য। মুভিটা দেখার পর বুঝতে পারবেন সাধারণ ধর্মের দোহাই দিয়ে মানুষের উপর কতটুকু অত্যাচার করা যায়। বন্ধুরা, আমি কোনো ধর্মকে ছোট বা খারাপ বলছি না, আমি শুধুমাত্র মুভিটা এক্সপ্লেন করছি, আর এটা কিন্তু একটা সত্য ঘটনা। মুভি শুরুটা হয় 1943 সালে, যেখানে সোভাইবর নামক একটি জায়গা দেখানো হয়। সেখানকার একটা ট্রেন স্টেশনে একটা ট্রেন এসে থামে। ট্রেনে অনেক প্যাসেঞ্জার ছিল। সেখানে বাইরে থাকা সেনারা এসে সেই ট্রেনের দরজা খুলে দেয়। এরপর সেই ট্রেন থেকে এক এক করে সবাইকে নেমে আসতে দেখা যায়। সেখানে বাচ্চা থেকে বুড়ো অনেকেই ছিল, আর এই লোকগুলোর পোশাক দেখে বোঝা যাচ্ছিল এরা হলো সবাই ইহুদি ধর্মের মানুষ। তবে এখানে সেই সেনারা এসে সবার সামনে একটা অ্যানাউন্স করে আর বলে, আপনারা সবাই এখানে এসেছেন, আর আজকে থেকে আপনাদের এখানেই নতুন জীবন শুরু হবে। তবে এর পরের মুহূর্তে দেখা যায় সেই সেনারা সব লোকদের থেকে তাদের সঙ্গে নিয়ে আসা সব জিনিসপত্রগুলো নিতে শুরু করে, আর সবাইকে আশ্বাস দিয়ে বলে, এইসব নিয়ে চিন্তা করতে হবে না, আপনারা কিছুদিনের মধ্যে এগুলো আবার ফেরত পেয়ে যাবেন। এদিকে সেখানে থাকা কিছু লোকের কথাবার্তা থেকে বোঝা যায় আসলে এদের সবাইকে 3 দিনের জন্য এই জায়গায় নিয়ে আসা হয়েছে, কিন্তু কেউই বুঝতে পারছিল না যে কেন 3 দিনের জন্য আর কী বা এখানে হবে, আর তারা এখানে কী বা করবে। তবে এমন একটা থমথমে পরিবেশে জানা নেই শোনা নেই এমন সব ঘটনায় সবাই কিছুটা ভয় পেতে শুরু করে, কারণ তাদের সবাইকে তো পুরো ফ্যামিলি সমেত ধরে নিয়ে এসেছে, আর তাদের দিয়ে এখন কি করাবে সেটাও তাদের অজানা। কিন্তু সবাই এটা বুঝতে পারছিল যে এরা শুধু ইহুদিদেরকেই ধরে নেছে, তবে এরা কেউই জায়গাটাকে চিনত না। সবার মাথায় এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছিল, আর এখানে এটা স্পষ্ট হয়ে যায় যে এটা আসলে একটা ডেথ ক্যাম্প ছিল, যার মানে দ্বারা এখানে তাদেরকে মারার জন্যই নিয়ে আসা হয়েছে। ইতিহাসে এই রকমের আরও একটা ক্যাম্প ছিল, যেটার নাম ছিল ওয়ার ক্যাম্প। সেখানে ইহুদিদেরকে ধরে এনে তাদের দিয়ে কাজ করানো হতো। এরপরে দেখা যায় সেই সেনাদের প্রধান সবাইকে দেখে বলে, আপনারা অনেক জার্নি করে এখানে এসেছেন, তাই সবাই গিয়ে আগে ফ্রেশ হয়ে নিন। এই জায়গায় মহিলারা আর পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এখানে দেখা যায় ফ্রেশ হতে যাওয়ার সময় যারা মুচি দর্জি কামার পেশায় কাজ করত তাদেরকে অন্য একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে লোকের ভিড়ে সেলমা নামের একটা মেয়েকে দেখা যায়। তার পাশে থাকা একটা লোক তার কানে ফিসফিস করে বলতে থাকে, যদি বাঁচতে চাও তাহলে কোনো একটা ছোট কাজ করার কথা বলো, আর এখান থেকে বেরিয়ে যাও। সেনাদের গিয়ে বলো যে তুমি দর্জি কাজ করো, আর এখনই ওইসব লোকদের সঙ্গে এখান থেকে চলে যাও, নইলে কিন্তু বাঁচতে পারবে না। আর এখানে জানা যায় এই লোকটার নাম হলো কায়াম। এইসব বলে সে চলে যায়। এদিকে সেলমা এমন সব কথা শুনে ভীষণ ভয় পেতে শুরু করে, আর বেশি কিছু না ভেবে সে কায়ামের কথা মতো সেনাদের মিথ্যে বলে সেই জায়গা থেকে বেরিয়ে যায়। তবে বাইরে গেলে দেখা যায় সেনারা তাদের ফ্রেশ হওয়ার নাম করে কোথাও একটা নিয়ে যাচ্ছে, তাও আবার নারী পুরুষকে দুটো আলাদা লাইন করে তাদের অনেক পথ পায়ে হাঁটিয়ে সামনের দিকে কোথাও একটা নিতে থাকে সেনারা। কিন্তু এইসব অদ্ভুত ঘটনার ফলে অনেকের মনে সন্দেহ হতে শুরু করে। সবাই বুঝতে পারছিল না যে এতটা পথ আসার পর কেন সবাইকে এভাবে জোর করে ফ্রেশ হওয়ার জন্য কথা বলা হচ্ছে, কিন্তু তারা তো কেউ এটা স্বপ্নেও ভাবতে পারেনি যে সামনে তাদের সঙ্গে কি হতে যাচ্ছে। এদিকে দেখা যায় সেই মেয়েদের পুরো উলঙ্গ করে তাদের চুলগুলো ছোট করে কেটে দেওয়া হয়। এরপর তাদের সবাইকে একটা অন্ধকার রুমে নিয়ে গিয়ে সেখানে বিষাক্ত গ্যাস ছেড়ে দেওয়া হয়, এতটাই বিষাক্ত যে নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ মাত্রই মানুষ ধীরে ধীরে মৃত্যুবরণ করতে শুরু করে। সেখানে থাকা সবাই কষ্টে ছটফট করতে থাকে, সবার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে থাকে। অসম্ভব যন্ত্রণায় ছটফট করতে করতে এক এক করে সেই ঘরের সব মহিলারা মারা যায়। এদিকে বাইরে থেকে একটা কাচের জানালা দিয়ে এই ক্যাম্পের প্রধান, যার নাম ছিল কার্লো, সে ভেতরের এই মর্মান্তিক দৃশ্যগুলো উপভোগ করছিল। তার চেহারায় এক অদ্ভুত ভয়ানক তৃপ্তি লক্ষ্য করা যায়। কি করে একটা মানুষ এভাবে এতগুলো মানুষকে মারতে দেখে খুশি হতে পারে সেটা আমার জানা নেই। এটা কোনো সাধারণ মানুষ কখনোই করতে পারবে না, কিন্তু ঠিক এটাই সেই সময় ইহুদিদের সঙ্গে করা হতো। তাদেরকে ধরে ধরে মেরে ফেলা হতো, আর এভাবে একসাথে গণহত্যাকে তখন হলোকাস্ট বলা হতো। আর তারা সব মানুষদেরকে এভাবে গ্যাস দিয়ে ঘরের মধ্যে গণহত্যা করত, আর এই ঘরগুলোকে তখন গ্যাস চেম্বার নামে অভিহিত করত। একটু ইতিহাসের দিকে নজর দিলেই দেখা যায় সেই সময় হিটলার ঠিক এমন আরো বহু সংখ্যক গ্যাস চেম্বার বানিয়েছিল, শুধুমাত্র এভাবে কষ্ট দিয়ে মানুষদেরকে মারার জন্য। তবে এর একটাই কারণ যে তারা সবাই ইহুদি ধর্মের, আর সেজন্যই তাদেরকে এভাবে নিজেদের প্রাণ হারাতে হতো। সেই সময় ইহুদিদের অনেক নিচু চোখে দেখা হতো। হিটলার ক্ষমতায় আসার পর সে একেবারেই তাদেরকে সহ্য করতে পারত না, তাই হিটলারের নেতৃত্বে ইহুদিদের উপর নির্মমভাবে অত্যাচার
অত্যাচার চালানো হয়। এভাবেই হলোকাস্টের মাধ্যমে গণহারে ইহুদিদেরকে কষ্ট দিয়ে মেরে ফেলা হতো। এটা শুনেই হাত পা কেঁপে উঠে যে সেই সময় হিটলারের নেতৃত্বে প্রায় ৬০ লক্ষ ইহুদিকে এইভাবে নির্যাতন করে গণহত্যা করা হয়েছিল, যা ইতিহাসের পাতায় একটা কালো অধ্যায় হিসেবে এখনো সবাই জানে। এদিকে দেখা যায় মিনসেক সিটি থেকে কিছু লোককে সেখানে ধরে আনা হয়েছে, কারণ তারা নাকি সেখানকার ওয়ার ক্যাম্প থেকে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তারা পালাতে পারেনি। সেনারা তাদেরকে ধরে ফেলে আর এখানে নিয়ে আসে। এখানে দেখা যায় সেই লোকগুলোর লিডার হলো আলেকজান্ডার পেচারিস্কি, যাকে সাশা বলেও ডাকা হতো। সেই ওয়ার্কারদের মধ্যে কিছু লোক এটা জানতে পারে যে সাশা একসময় রাশিয়ান সেনা হয়ে কাজ করত, এমনকি সে একসময় যুদ্ধেও যোগ দিয়েছিল, কিন্তু যুদ্ধের এক পর্যায়ে জার্মান সেনাদের হাতে বন্দী হতে হয়। এইসব শুনে সেখানকার কিছু লোক সাশার উপরে সন্দেহ করে আর ভাবে সে হয়তো এখানে কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে, আর সে যদি কোনো গন্ডগোল করে তাহলে তো তার সঙ্গে সবাই ফেসে যাবে। কারণ সেনারা একটা রুলস করেছিল যে এই ডেথ ক্যাম্পের সব টিমে থাকা লোকদের মধ্যে একজন ভুল করলে তার শাস্তি বাকিদেরকেও ভোগ করতে হবে। সেজন্য এবার নিজেদেরকে বাঁচাতে তার টিমের কিছু লোক এসে হুমকি দেয় যেন সে কোনো ঝামেলা না করে। এরপর জানা যায় এই ডেথ ক্যাম্পগুলোর ভয়ানক সব রুলস করা ছিল, যেখানে সেনারা যদি কয়েকজন ইহুদিকে একসঙ্গে দেখতে পেত তাহলে মনে করা হতো তারা হয়তো কোনো ষড়যন্ত্র করছে, আর সেটা যাচাই না করেই তাদেরকে সঙ্গে সঙ্গে মেরে ফেলা হতো। সেজন্য রাত গভীর হলে সাশা নিজের রুম থেকে বেরিয়ে আসে, আর তার সঙ্গে আসা বাকিরা সেনাদের নজর এড়িয়ে সেখান থেকে বাইরে চলে আসে। তারা একে অপরের সঙ্গে কথা বলার জন্য সাবধানে একটা জায়গায় এসে জড়ো হয়, কারণ তারা জানতো এখানে থাকলে আজকে না হয় কালকে তাদেরকে মরতেই হবে, তাই যে করেই হোক না কেন তাদেরকে এখান থেকে পালাতেই হবে। সেখানে সাশার বাকি সাথীরাও জানায় এখানকার বাকি ইহুদিরা তো তার কোনো কথাই পাত্তা দেয় না, তাই তাদের বাঁচানোর রিস্ক নিয়ে আমাদের মরে কি লাভ, তার থেকে আমরা এই কয়জন মিলে পালানোর একটা প্ল্যান করলেই ভালো হয়। তবে এখানে সাশা রাজি হয় না। সে জানায় সে এখানকার ইহুদিদের পর্যবেক্ষণ করে এটা বুঝে গেছে যে এখানে আরও কিছু লোক আছে যারা এই ডেথ ক্যাম্প থেকে পালানোর চিন্তাভাবনা করছে, তাই আমাদের সাথে তাদেরকেও নিতে পারলে একটা বড় রকমের প্ল্যান করা যেতে পারে এখান থেকে মুক্ত হওয়ার। পরদিন সকালে দেখা যায় যাদের গতকাল ফ্রেশ হওয়ার নাম করে গ্যাস দিয়ে গণহত্যা করা হয়েছিল তাদের মধ্যে রাখা সব জিনিসগুলো জার্মান সেনারা নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছে। সবাই সেগুলো নিয়ে বেশ আনন্দ করছিল। অন্যদিকে যারা ওয়ার্কার হিসেবে কাজ করতে গিয়েছিল তারা এইসব দেখে ভালো করেই বুঝতে পেরে যায় যে আগের দিন ফ্রেশ হওয়ার নাম করে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল তারা কেউই আর বেঁচে নেই। এইসব জানতে পেরে সেখানে থাকা বাকিদের মধ্যে ভয় ঢুকতে শুরু করে, কিন্তু তাদের কিছুই করার ছিল না, তাই চুপচাপ সব সহ্য করে নেয়। এদিকে এসবের কারণে সাশা মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিল। এরপর দেখা যায় লুকা নামের একটি মেয়ে সাশার কাছে এসে বলে ওইভাবে বাইরে যাওয়া তোমার উচিত নয়, তোমাকে বেঁচে থাকতে হবে, কারণ তোমার উপরে অনেক কিছুই নির্ভর করছে, তাই তোমাকে সবসময় সাবধানে থাকতে হবে। চুপচাপ সব মেনে নেওয়া ছাড়া আমাদের আর কিছুই করার নেই। তবে এখানে সাশা তার নিজের ধৈর্য ধরে রাখতে পারছিল না। সে জানায় সে এভাবে চোখের সামনে এত মানুষের মৃত্যু সহ্য করতে পারছে না। তাদের উপরে প্রতিনিয়ত নির্মমভাবে অত্যাচার চালানো হচ্ছে, যেগুলো আর সহ্য করাই যাচ্ছে না। অন্যদিকে সেই ওয়ার ক্যাম্পকে দেখা যায় যেখানে কিছু লোক প্ল্যান করে সেই কাঁটাতার কেটে পালানোর চেষ্টা করে, কিন্তু দেখা যায় সেই জায়গায় অনেকগুলো ওয়াচ টাওয়ার থাকার কারণে সেখানে সেনারা গান পয়েন্ট করে বসে থাকে, আর কেউ পালানোর চেষ্টা করলেই সাথে সাথে শুট করে মেরে ফেলা হয়। আর কেউ যদি সৌভাগ্যবশত সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু তার সামনের কিছুটা পথেই সেনারা বোমা ফিট করে রাখত, আর সেখান থেকে পালানোর সাথে সাথেই সেই বোমা বিস্ফোরণে মারা যেত। আর সেজন্যই পালানোর সময় কেউ কেউ সেনাদের গুলি করে মারতে যায়, আর যারা বেঁচে যায় তারা সেই বোমা বিস্ফোরণে একে একে মরতে থাকে। যদিও এই ঘটনায় সবাই মারা যায়, কিন্তু এরপরই দেখা যায় নাৎসি সেনারা অনেক ক্ষেপে গেছে। তারা ক্যাম্পে থাকা সবাইকে এক জায়গায় জড়ো করে আর সবাইকে হাঁটু গেড়ে বসার অর্ডার দেয়। তারা কড়াভাবে বলতে থাকে তোমাদেরকে তো আগেই জানিয়ে দেওয়া হয়েছে এখান থেকে পালানোর কোনো রাস্তা নেই, তাও শুধু শুধু এত বোকার মতো চেষ্টা করে কি লাভ, শুধু শুধু প্রাণটা হারাতে হয় আর কি। তাই এখান থেকে পালানো মানে মৃত্যুকে নিজ থেকে আমন্ত্রণ করা। কিন্তু এখানে যারা গেছে তারা তো গেছেই, কিন্তু তাদের করা এই ভুলের জন্য এখন আপনাদেরকে মাসুল দিতেই হবে। এখন এখান থেকে কিছু মানুষদেরকে মরতেই হবে, আর সেজন্য এবার এখান থেকে প্রতিটা লাইনে দাঁড়ানো মানুষদের মধ্যে 10 নম্বর দাঁড়ানো লোকটাকে শুট করে সেনারা মেরে ফেলবে। এর মানে প্রথম থেকে 1, 2, 3 এইভাবে গুণে যেতে যেতে যার নম্বর 10 হবে তাকেই মরতে হবে। সে আরও জানায় এসব হলো আপনাদের উপযুক্ত শাস্তি, আর এটা করার কারণ হলো এরপর যদি কেউ পালানোর প্ল্যান করে তাহলে বাকিরা নিজেদেরকে বাঁচাতে এই খবর আমাদের কাছে জানাবে, নয়তো এর পরের বার এর থেকেও ভয়ানক শাস্তি পেতে হবে। কারণ যারা পালাবে তারা তো মরবেই, কিন্তু সেই সঙ্গে অপরাধের জন্য এখানে থাকা লোকদেরকেও মরতে হবে। সেখানে থাকা সবাই হাঁটু গেড়ে মাথা নিচু করে অসহায়ের মতো বসেছিল। সবাই নিরুপায় হয়ে উপরওয়ালার নাম জপতে শুরু করে, কিন্তু তাদের বাঁচার কোনো পথ ছিল না। এদিকে সেনারা প্রতিটি লাইন থেকে 1, 2, 3 এইভাবে 10 পর্যন্ত কাউন্ট করে এগিয়ে যেতে থাকে, আর যার নম্বর 10 আসে তাকে শুট করে মেরে ফেলে। এসব দেখে সাশার বুঝতে আর বাকি থাকে না যে এখান থেকে তারা কখনোই লুকিয়ে বেঁচে ফিরতে পারবে না।
সে ক্যাপ্টেনের দিকে তাকায় এবং তার চাউনি বলে দেয় যে তার ভেতরে এখন আগুন জ্বলছে। এদিকে সেনাপ্রধান কার্ল সাশার এমন দৃষ্টি লক্ষ্য করে, সে এটাকে ভালো চোখে দেখেনি। এইসব দেখে সেও চিন্তায় পড়ে যায় যে সাশা হয়তো কোনো একটা প্ল্যান করছে বা কিছু একটা গোলমাল করার চেষ্টা করছে। এদিকে এইসব ঘটনার পর বাকিরা ভয় পেয়ে যায়, আর ঠিক সেটাই হয় যেটার ভয় পেয়েছিল সাশা। যারা পালানোর কথা ভাবত বাকিরা এসে তাদের মারধর করে এবং না যাওয়ার জন্য হুমকি দিতে থাকে, কারণ তারা জানতো যদি আবারও কেউ পালানোর চেষ্টা করে তাহলে তাদেরকেও মরতে হবে। আর এসবের জন্য এখন সবাই নিজেদের মধ্যে লড়াই শুরু করে দেয়। একদিন লিও নামের এক লোক সাশার কাছে আসে এবং তাদের একটা গোপন দলও রয়েছে। সে জানতে পেরেছে যে সাশারও একটা গোপন দল আছে, তাই সে সাশাকে অফার করে তার দলের সঙ্গে যুক্ত হতে। এতে করে তাদের দল আরও বড় হবে এবং তারা বড় কিছু করতে পারবে। তবে সাশা কোনো জবাব দেয় না, সে চুপচাপ চলে যায়। এরপর কায়েমকে দেখা যায় সে এখনও বেঁচে আছে। তার সামনে বেকম্যান নামের একজন সেনা আসে এবং কায়েমকে মদ খাবার অফার করে, কিন্তু ইহুদি ধর্মে মদ খাওয়ার কোনো নিয়ম ছিল না, তাই সে বেকম্যানকে না করে দেয়। এতে বেকম্যান ভীষণ রেগে যায় এবং নিজের বেল্ট খুলে কায়েমকে মারতে শুরু করে। সে বলে, যদি বাঁচতে চাস তাহলে 25 ঘর পর্যন্ত নামটা গুনতে হবে, কিন্তু আমার মারের কারণে যদি গণনায় ভুল করিস তাহলে এখানেই প্রাণ হারাতে হবে। অদূরে থাকা সাশা এইসব কিছু শুনতে থাকে। কায়েমের গায়ে লাগা মারের ব্যথা যেন সে নিজের বুকে অনুভব করছিল। এভাবে বিনা কারণে মানুষের এমন করুণ পরিণতি সে কিছুতেই মেনে নিতে পারছিল না। তবে সেও উপরওয়ালার উপর ভরসা করতে থাকে। এদিকে সেনাপ্রধান কার্ল সেদিন থেকে সাশার উপরে নজর রাখত, কারণ সে সাশার অতীত ঘেটে জানতে পেরেছিল যে সে আগে ওয়ার ক্যাম্প থেকে পালানোর চেষ্টা করেছিল, এমনকি সেখানকার বাকি কর্মীদের পালানোর জন্য উস্কানি দিয়েছিল। এবার সে সাশাকে শাস্তি দেওয়ার প্ল্যান করে। সে সাশাকে একটা মোটা গাছের গুড়ির সামনে এনে দাঁড় করায় এবং বলে, এটা থেকে 5 মিনিটের মধ্যে কাটতে হবে। যদি সময়ের মধ্যে কাটতে না পারিস তাহলে তোর ভুলের জন্য তোর চোখের সামনে নির্দোষ ইহুদিদের প্রাণ কেড়ে নেওয়া হবে। সাশা চাইলেও কোনো প্রতিবাদ করতে পারছিল না। নির্দোষদের বাঁচানোর জন্য সে বুদ্ধি দিয়ে কাজ করে। সে চায় না তার জন্য কারো প্রাণ যাক, তাই সে তার শরীরে পুরো শক্তি দিয়ে গাছের গুড়িটা কাটতে শুরু করে। সৌভাগ্যবশত সে সময়ের মধ্যেই সেটি কাটতে সক্ষম হয়। এখানে সে প্রমাণ করে মানুষ চাইলে সবকিছুই করতে পারে। এই কাজ করার পর সাশা নিজের মনের মধ্যে এক আত্মবিশ্বাসের শক্তি অনুভব করে। সে এমন এক পরিকল্পনা করে যা কেউ কখনো কল্পনাও করতে পারেনি। আর সাশার এমন কাজ দেখে বাকি অসহায় ইহুদিরা বুঝে যায় সাশাই সেই ব্যক্তি যে তাদেরকে নিঃস্বার্থভাবে সাহায্য করতে পারে এবং এখান থেকে মুক্ত করতে পারে। কিন্তু এত কিছুর পর তাদের মানসিক অবস্থা ঠিক থাকতে পারে না। তারা সবাই একে একে নিজেদের পরিবারের মানুষকে হারানোর কষ্ট একেবারে ভেঙে পড়ে। এত নির্যাতন সহ্য করতে করতে তারা এবার মানসিকভাবে ও শারীরিকভাবে ভেঙে পড়েছিল। এরপর একদিন দেখা যায় সার্ভাইভরে আরও একটি ট্রেন এসে থামে। সবাই সেখানে দেখতে যায়। তারা ভেবেছিল তাদের মতো হয়তো আরও মানুষকে এখানে আনা হয়েছে, কিন্তু যখনই ট্রেনের দরজা খোলে সবাই অবাক হয়ে যায়, কারণ সেখানে আর কোনো জীবিত মানুষই ছিল না। পুরো ট্রেন বোঝাই করে লাশ আনা হয়েছে। এটা দেখে বুঝতে বাকি থাকে না যে এরাও তাদের মতো ইহুদি, আর তাদেরকে এখানে আনা হয়েছে সেই লাশগুলোকে ট্রেন থেকে বাইরে বের করার জন্য। এই লাশগুলো নামাতে গিয়ে একজন দেখতে পায় সেখানে একজন এখনো বেঁচে আছে। সে দ্রুত লিওকে ডেকে আনে। লিও আসলে সেই লোকটা তাদের কিছু একটা বলতে যাবে, কিন্তু তারা কিছু বুঝে ওঠার আগেই এক সেনা এসে সেই লোকটাকে শুট করে মেরে ফেলে। এবার সাশার দল আর লিওর দল গোপন হয়ে একটা কাজ করার সিদ্ধান্ত নেয়। তারা নাৎসি সেনাদের ধ্বংস করার প্ল্যান করে। এখানে জানা যায় রাশিয়ান সেনারা একটা ক্যাম্পের প্রায় কাছাকাছি চলে এসেছিল সেখানকার মানুষদেরকে বাঁচানোর জন্য, কিন্তু আগে থেকেই খবর পেয়ে যাওয়ার কারণে হিটলারের সেনারা সেই ক্যাম্পের সব ইহুদিদেরকে মেরে ফেলে। তাদেরকে সরিয়ে ফেলার জন্য ট্রেনে করে সার্ভাইভরে পাঠিয়ে দেওয়া হয়। আসলে তারা রাশিয়ান সেনাদের হাতে এই মৃত ইহুদিদের লাশ পর্যন্ত দিতে চাইছিল না। এরপর দেখা যায় ক্যাম্পের বন্দীদের মধ্যে কিছু লোককে বাকিদের উপর নজর দেওয়ার কাজে দেওয়া হয়। তাদের মধ্যে ইয়াদোস্কি নামের একজন ছিল। সে সাশাদেরকে জানায় রাশিয়ান সেনারা সার্ভাইভরের দিকে যে কোনো সময় চলে আসতে পারে, যদিও তারা আমাদের বাঁচানোর জন্যই এসেছে, কিন্তু হিটলারের সেনারা তো আর আমাদেরকে ছেড়ে দিবে না। তার আগেই তারা আমাদেরকে মেরে ফেলবে, আর আমাদের মেরে লাশগুলো ঠিক ওইভাবে অন্য কোথাও হয়তো ট্রেনে করে পাঠিয়ে দেওয়া হবে যাতে রাশিয়ানরা না পায়। সাশা বুঝতে পারে যা করার তাড়াতাড়ি করতে হবে, কারণ হাতে বেশি সময় নেই। সাশা প্ল্যান করে যে যদি কোনোভাবে তারা নাৎসি সেনাদের একটা বিশাল অংশকে যুদ্ধ করে শেষ করতে পারে তখন তাদের অস্ত্র দিয়ে বাকিদের সঙ্গে লড়াই করা সহজ হবে। এছাড়া বাঁচার আর কোনো উপায় নেই। সাশা সবাইকে নিয়ে প্ল্যান করতে থাকে যে কিভাবে নাৎসি সেনাদের বড় একটা অংশকে মেরে ফেলা যায়। সাশা স্পষ্টভাবে জানিয়ে দেয় যে সে যদি বের হয় তাহলে এই ক্যাম্পে থাকা প্রতিটা ইহুদিকে সাথে করে নিয়ে বের হবে, নইলে সে তাদের সাথে এখানেই মরবে। সে কাউকে একা ছেড়ে যেতে পারবে না। বাইরে দাঁড়িয়ে থাকা সমু নামের একটি ছেলে সাশার এইসব কথা শুনে অনেকটা ইমোশনাল হয়ে যায়। সমু মনে করতে থাকে তারও একটা সময় ফ্যামিলি ছিল, বাবা ছিল, মা ছিল, আর একটা ছোট্ট বোন ছিল। সে তখন অনেক সুখে ছিল, কিন্তু হঠাৎই তার জগৎটা উলটপালট হয়ে যায়। তার পুরো পরিবারকে শেষ করে দেওয়া হয়। শুধুমাত্র ধর্মের কারণেই তাকে এই অল্প বয়সে জীবন থেকে সব হারাতে হয়। তাই সমু সাশার কাছে যায় এবং তাদের সঙ্গে কাজ করার কথা জানায়। সে তার পুরো পরিবারের মৃত্যুর বদলা নিতে চায় যারা তার বাবা মা আর ছোট বোনকে ছাড়েনি।
তাদের সে কিছুতেই ছাড়তে চায় না। যদিও বাকিরা সন্দেহের মধ্যে ছিল যে এই প্ল্যানটা সফল হবে কিনা, কিন্তু কিছু না করার চেয়ে তারা সাশার প্ল্যান মতো বাঁচার একটা শেষ চেষ্টা করতে রাজি হয়। একদিন বর্লি নামের একটা নাৎসি সেনা সেলমার সাথে জোর করার চেষ্টা করতে থাকে। সময় মতো সেখানে ইয়োদেস্কি চলে আসে এবং বর্লিকে সেখানেই শেষ করে ফেলে। কিন্তু এটা নিয়ে সবাই টেনশনে পড়ে যায় যে এই ডেড বডিটা কতদিন লুকিয়ে রাখবে। আজ না হয় কাল তো তারা সবাই জেনে যাবে যে তাদের একজন সেনা নিখোঁজ আছে। তাই মৃতদেহ থেকে গন্ধ বের হওয়ার আগ পর্যন্তই তাদের হাতে সময় আছে। এই নিয়ে আলোচনার সময় কিছু নাৎসি সেনা সেখানে চলে আসে এবং জানায় আজকে তারা পার্টি করবে। সাধারণত পার্টি বলতে নাচগানকেই আমরা বুঝি, কিন্তু তাদের পার্টি ছিল একেবারে ভিন্ন আর অমানবিক। পার্টির নামে তারা অসহায় মানুষদের সঙ্গে নিষ্ঠুরতার কোনো সীমা রাখত না। দেখা যায় কিছু কাঠের গাড়ির সাথে ইহুদিদেরকে ঘোড়ার মতো বেঁধে দেওয়া হয়। সেই গাড়ির উপরে নাৎসি সেনারা উঠে তাদের গায়ে চাবুক দিয়ে অমানবিকভাবে মারতে থাকে। এই আঘাতে যদি কেউ থেমে যায় বা পড়ে যায় তাহলে তাকে সাথে সাথে গুলি করে সেখানেই মেরে ফেলা হতো। এইভাবে কিছু লোককে জোর করে ধর্মবিরোধী মদ খাওয়ানোর চেষ্টা করছিল। এমনকি কারো গায়ে সরাসরি মদ ঢেলে তাদেরকে জীবন্ত পুড়িয়ে ফেলত। এদিকে শাসা প্ল্যান করে তাদের দলের কিছু লোক সেই নাৎসি সেনাদের দামি জিনিসপত্রের লোভ দেখিয়ে নিয়ে আসবে, কারণ তারা জানতো নাৎসি সেনারা দামি জামা কাপড় ও জিনিস পছন্দ করত। দামি জিনিসের লোভ দেখিয়ে তাদেরকে নির্জনে মেরে ফেলতে হবে এবং তাদের অস্ত্রগুলো নিয়ে নিতে হবে। প্ল্যান অনুযায়ী কাজ শুরু হয়ে যায়। তারা একে একে সেনাদেরকে লোভ দেখিয়ে নিয়ে আসতে শুরু করে এবং ছুরি কাছে যা পায় তাই দিয়ে শেষ করতে শুরু করে। এভাবে তারা সেনাদের একটি বড় অংশ মেরে ফেলে এবং বন্দুকগুলো নিজেরা নিয়ে নেয়। সমু, সেলমা ও কায়াম প্রতিশোধ নেওয়ার জন্য শাসার প্ল্যান অনুযায়ী কাজ করে যাচ্ছিল। সমু পেছন থেকে এসে এক প্রহরে কেটে তাকে শেষ করে দেয়, কিন্তু এতে তারা মানসিকভাবে ভেঙে পড়েছিল। কিন্তু তারা তো আগে কখনোই মানুষ খুন করেনি এবং এইসব তাদের ধর্মবিরোধী কাজ। কিন্তু নিজেদের বাঁচানোর জন্য কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে তারা এই নৃশংস কাজে লিপ্ত হয়েছে। এত সেনাদের দেখতে না পেয়ে কার্লের মনে সন্দেহ হয়। সে দ্রুত সাইরেন বাজায় এবং সবাইকে একত্র করে জড়ো করে আর জিজ্ঞাসা করে বাকি সেনারা কোথায়। ঠিক তখনই পেছন থেকে একটা গুলি এসে কার্লের গায়ে লাগে এবং সে নিচে পড়ে যায়। শাসার প্ল্যান অনুযায়ী সমু উঁচু একটা ঘরে গিয়ে রাইফেল সেট করে কার্লকে পেছন থেকে গুলি করে দিয়েছে। এই ঘটনার সাথে সাথে সেনারা ক্যাম্পের মেইন গেট লক করে দেয় এবং সমুর দিকে গুলি ছুটতে শুরু করে। তখন শাসা ও বাকিরা তাদের অস্ত্র বের করে সেনাদেরকে মারতে শুরু করে এবং সেখানকার লোকদেরকে দ্রুত পালাতে বলে। কার্ল নিজের চোখের সামনে সবাইকে পালাতে দেখে কিছুই করতে পারছিল না। যাওয়ার পথে অনেকেই সেনাদের গুলিতে মারা যায়, কিন্তু তাও বাকিরা অনেক কষ্টে ক্যাম্পের গেট ভেঙে বেরিয়ে যায়। ভেতরে শাসা ও তার দল নাৎসি সেনাদেরকে প্রায় শেষ করে দিচ্ছিল। তারা এতগুলো নির্দোষ মানুষের প্রাণের বদলা নেয়। শাসা লুকাকে খুঁজে বেড়ায়। দেখা যায় লুকা ভয় একটা জায়গায় লুকিয়ে পড়লেও সেনাদের গুলি এসে তার বুকে লাগে এবং সে সেখানেই মারা যায়। অন্যদিকে কায়াম সেলমার হাত ধরে সেখান থেকে পালাতে থাকে। শাসাকে দেখা যায় সে লুকার লাশটি কোলে করে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসছে। লুকা মারা গেলেও তার লাশ নাৎসি সেনাদের কাছে ফেলে রাখতে চায় না। সমু অনেক কষ্টে সেখান থেকে বেরিয়ে আসে আর এখানেই মুভিটা ইতি ঘটে। ইতিহাস ঘাটলে দেখা যায় যে সত্যি সেই দিন ওই ডেথ ক্যাম্প থেকে সবাই মুক্ত হয়েছিল। পার্থক্য শুধু কেউ জীবিত আর কেউ মৃত্যুর মাধ্যমে। সেদিনের ঘটনায় ক্যাম্প থেকে প্রায় 400 লোক পালানোর চেষ্টা করেছিল, যার মধ্যে 300 জন সেনাদের হাত থেকে বাঁচতে পেরেছিল। কিন্তু পরে তাদের মধ্যে আরও 150 জনকে জার্মানির সাধারণ মানুষ হিটলারের নির্দেশে খুন করেছিল। সেনাদের ঘোষণা ছিল যদি কোনো নতুন মানুষ আশ্রয় নিতে আসে তাহলে যেন তাদেরকে আটকে রেখে খবর দেয়। এভাবে বেঁচে থাকা 300 জনের মধ্যে 150 জনের প্রাণ হারাতে হয়েছিল। তবুও সেদিন সবাইবারে ঘটে যাওয়া সেই ঘটনা নাৎসি সেনাদের কাছে একটা বড় কলঙ্ক ছিল। কার্লও ছাড়া পায়নি। নাৎসি সেনারা কার্লকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল এবং 1996 সাল পর্যন্ত সে জেলেই মারা যায়। অন্যদিকে শাসা সেই যুদ্ধে রাশিয়ান সেনাদের সব রকমের সাহায্য করে এবং 80 বছর বয়সে সে মারা যায়। তবে এত ভালো কাজের জন্য সে বেঁচে থাকতে কোনো সম্মাননা পায়নি। সমু সেই সময় পালিয়ে ব্রাজিলে চলে গিয়েছিল। পরে জানা যায় সেদিনের ঘটনায় 18 জন সেনা লুকিয়ে বসেছিল, যাদের সবাইকে সমু গুলি করে মেরেছিল। সবশেষে কিছু আসল ছবি দেখানো হয়। এই হলো আসল শাসা এবং সাহসী বাচ্চা সমু আর অমানবিক নাৎসি প্রধান কার্ল। সবশেষে এটাই বলবো যে কোনো ধর্মগ্রন্থ কখনো বলা হয়নি যে অন্য ধর্মের লোকদেরকে খুন করো। সব ধর্মই মানবতার কথা বলা হয়েছে এবং মিলেমিশে শান্তিতে থাকার উপদেশ দেওয়া হয়েছে। কিন্তু তা জানা সত্ত্বেও এখনো ধর্মের দোহাই দিয়ে মানুষ মারা হচ্ছে। যদি মানুষ একে অপরকে সাহায্য করে একসঙ্গে বসবাস করত তাহলে এই পৃথিবীটা অনেকটাই সুন্দর হতো। কি বন্ধুরা, আমি কি ভুল বললাম নাকি? অবশ্যই কমেন্ট করে জানাবে।